এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভুল করে প্রেসিডেন্ট পুতিনের নামে পরিচয় করিয়ে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার নেটোর সমাপনী ভাষণের এক পর্যায়ে তিনি এই ভুল করেন। পরে ভুল বুঝতে পেরে বাইডেন বলেন, পুতিনকে পরাজিত করার চিন্তা থেকেই তার নাম ঘোষণা করেছেন। এছাড়া ইউক্রেনের স্বাধীনচেতা জনগণের ভবিষ্যৎ রক্ষায় G7-এর বৈঠকে সম্মিলিত সিদ্ধান্তের আলোকে কম্প্যাক্ট ইউক্রেন নামের নতুন পরিকল্পনা ঘোষণা করেন প্রেসিডেন্ট বাইডেন। নেটোর ৭৫তম শীর্ষ সম্মেলনের সমাপনী ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ২ বছর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নেটো জোটভুক্ত দেশের নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনকে সব ধরনের সহায়তা অব্যাহত রয়েছে। রাশিয়ার প্রবল আগ্রাসনের মুখে ইউক্রেনের জনগণ নজিরবিহীন সাহসিকতা দেখিয়েছে জানিয়ে বাইডেন বলেন, ইউক্রেনের স্বাধীনচেতা জনগণের ভবিষ্যৎ রক্ষায় G7-এর বৈঠকে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে কম্প্যাক্ট ইউক্রেন নামে নতুন পরিকল্পনা ঘোষণা করেন বাইডেন। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ইউক্রেনকে অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা অব্যাহত রাখা হবে জানিয়ে বাইডেন বলেন, কম্প্যাক্ট ইউক্রেন পরিকল্পনায় সম্মত দেশগুলো কিয়েভের ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় একইভাবে ঐক্যবদ্ধ থাকবে। বক্তব্যের এক পর্যায়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পরিচয় করিয়ে দেওয়ার সময় বাইডেন ভুল করে জেলেনস্কির জায়গায় পুতিনের নাম ঘোষণা করে বসেন। পরে ভুল বুঝতে পেরে তিনি বলেন, পুতিনকে পরাজিত করার চিন্তা থেকেই তার নাম ঘোষণা করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের ভুল নাম ঘোষণার পর প্রেসিডেন্ট বাইডেন আবারও জেলেনস্কিকে ভাষণ দিতে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, জেলেনস্কি অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো করছেন। এর আগে নেটো নেতাদের সৌজন্যে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট বাইডেন। নৈশভোজের শুরুতে নেটো জোটের নেতাদের ধন্যবাদ জানিয়ে বাইডেন বলেন, ৭৫ বছরের সুদৃঢ় ঐক্যে নেটো এখন অনেক বেশি শক্তিশালী। নৈশভোজে নেটো নেতাদের ধন্যবাদ জানান জোটের সেক্রেটারি জেনারেল ইয়েন্স স্টলটেনবার্গ। আগামীতেও পারস্পরিক সহযোগিতার সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দেন তিনি। প্রার্থিতার বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে খোলামেলা কথা বলবেন সিনেট মেজরিটি লিডার চাক শুমার। সিএনএনকে কথা জানিয়েছেন প্রবীণ সাংবাদিক কার্ল বার্নস্টিন। তিনি জানান, বাইডেনের প্রার্থিতার প্রশ্নে বিভিন্ন মহলের চাপে সার্বিক পরিস্থিতি নিয়ে শুমার খুবই হতাশ। এদিকে প্রেসিডেন্ট বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানোদের তালিকায় যোগ হয়েছেন মিশিগানের কংগ্রেসম্যান হিলারি স্কলটন এবং ভার্জিনিয়ার কংগ্রেসম্যান গ্যারি কনলি। ক্যাবিনেটের বৈঠকে অংশ নেওয়ার আগে প্রেসিডেন্ট জো বাইডেনকে কি প্রশ্ন করা হবে তা লিখিতভাবে দিতে হয় অন্য সদস্যদের। এছাড়া ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে তাও আগে থেকে ঠিক করে রাখতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাবিনেটের এক সদস্য সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। তবে ওবামা প্রশাসনের একাধিক কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে জানিয়েছেন, ওবামা প্রশাসনের ক্যাবিনেট মিটিংয়ের আলোচ্য বিষয় আগে থেকে ঠিক করে রাখতে হতো না। এদিকে হোয়াইট হাউসও প্রেসিডেন্ট বাইডেনের রক্ষা কবচ হিসেবে কাজ করছে। হোয়াইট হাউস মুখপাত্র অ্যান্ড্রু বেটস দাবি করেন, বয়স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের বিষয়টিকে প্রেসিডেন্ট বাইডেন স্বাভাবিকভাবেই দেখেন। তবে দেশের মানুষের প্রতি নিজের দায়িত্ববোধের বিষয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী বলেও দাবি করেন বেটস। অন্যদিকে প্রেসিডেন্ট বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো লোকজনের তালিকা ক্রমেই বড় হচ্ছে। মিশিগানের ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান হিলারি স্কলটন বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন ভালো করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। তবে অতীত নয়, এখন ভবিষ্যতের দিকে তাকাতে হবে। প্রেসিডেন্টের উচিত নিজে সরে গিয়ে অন্যকে জায়গা করে দেয়া। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ভার্জিনিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্যারি কনলি বলেন, প্রয়োজনে প্রেসিডেন্ট বাইডেনকে নিয়ে দলের জন্য শক্ত পদক্ষেপ নিতে হবে। I also believe we have to make some hard choices here and the president has to be part of that process. বাইডেনের প্রচার দল গোপনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে ভিপি কামালা হ্যারিসের সম্ভাব্যতা যাচাই করছে। তিনি মনে করেন এটি একটি ভালো বিকল্প যা নিয়ে আলোচনা হওয়া উচিত। Make a judgment as to whether that's wise or not. It's clearly an option that needs to be on the table. এদিকে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে সাংবাদিক ও লেখক কার্ল বার্নস্টিন দাবি করেছেন, বাইডেনের প্রার্থিতা নিয়ে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে প্রচন্ড বিরক্ত সেনেট মেজরিটি লিডার চাক শুমার। এই বিষয়ে প্রেসিডেন্টের সাথে খোলামেলা আলোচনার পরিকল্পনা করছেন শুমার। He's frustrated with Biden might oversimplify things. He's frustrated with the whole situation.
প্রেসিডেন্ট পদের জন্য নিজেকে সবচেয়ে যোগ্য বলে দাবি করেছেন জো বাইডেন। তবে তিনি স্বীকার করেন তার নিজের কাজের গতি বাড়াতে হবে। এছাড়া রাত 8টায় ঘুমাতে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নেটো সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, প্রার্থিতা নিয়ে দলের আইন প্রণেতাদের উদ্বেগ নতুন কিছু নয়। তার চেয়ে কম সমর্থন নিয়েও অনেকেই দেশের প্রেসিডেন্ট হয়েছেন বলে দাবি করেন তিনি। দেশের ভবিষ্যৎ জনগণের উপর নির্ভর করছে উল্লেখ করে বাইডেন আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে দেশে বিপর্যয় ঘটবে। বাইডেন বলেন, তার কারণে বিশ্বে আমেরিকার কোনো ক্ষতি হচ্ছে না। গত 27 জুন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিপর্যয়কর বিতর্কের পর থেকেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ব্যাপক চাপের মুখে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় প্রতিদিনই নানা রকম পরীক্ষা দিতে হচ্ছে তাকে। সে কারণেই বৃহস্পতিবার সবার দৃষ্টি ছিল ওয়াশিংটন ডিসিতে নেটোর 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সমাপনীতে বাইডেনের সংবাদ সম্মেলনের দিকে। এটি গত 8 মাসের মধ্যে প্রথম লিখিত কপি দেখা ছাড়া প্রেসিডেন্টের একক কোনো সংবাদ সম্মেলন, যা তার ঘুরে দাঁড়ানোর জন্য একটি বড় সুযোগ। হোয়াইট হাউস নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা 6:30টায় এই সংবাদ সম্মেলন শুরুর কথা থাকলেও সন্ধ্যা 7:27 গণমাধ্যমের সামনে হাজির হন বাইডেন। সংবাদ সম্মেলনের শুরুতেই বাইডেন কথা বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে। নেটোকে অন্য যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভেবেছিলেন তিনি সহজেই ইউক্রেনকে পরাজিত করতে পারবেন, কিন্তু তিনি তা পারেননি। Putin thought it was the mother home of Russia. বাইডেন বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন নেটোর প্রতি তার কোনো প্রতিশ্রুতি নেই। ট্রাম্প পুতিনের প্রশংসাও করেছেন বলে মন্তব্য করেন তিনি। My predecessor has made it clear he has no commitment to NATO. বাইডেন বলেন, পুতিনের কাছে তিনি কখনো নত স্বীকার করবেন না এবং ইউক্রেনকে কখনো ছেড়ে যাবেন না। I made it clear that I will not bow down to Putin. আমেরিকার ভবিষ্যৎ নীতি কি হবে তা দেশের জনগণের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন বাইডেন। Now the future of American policy is up to the American people. বাইডেন বলেন, নেটোর কারণে আমেরিকা শক্তিশালী হয়েছে। দেশের মানুষ নেটোর কারণে অনেক বেশি নিরাপদ। I believe the American people know the answer to all those questions is yes. এছাড়া দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন প্রেসিডেন্ট বাইডেন। Just this morning we had a great economic report. তিনি বলেন, আমদানিকৃত পণ্যের ওপর ট্রাম্পের 10% শুল্ক আরোপের পরিকল্পনা দেশের শ্রমজীবী মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে তুলবে। And economists tell us that would cost the average American working family. পাশাপাশি বাইডেন জানান, গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। For months, the United States has been working to secure a ceasefire in Gaza. এরপর প্রশ্নোত্তর পর্বের শুরুতেই বাইডেনকে প্রশ্ন করা হয় নির্বাচনে তার প্রার্থিতা ধরে রাখা নিয়ে উদ্বেগের বিষয়ে। জবাবে বাইডেন বলেন, তিনিই সবচেয়ে যোগ্য প্রার্থী। Is that I think I'm the most qualified person to run for president. প্রার্থিতা নিয়ে আইন প্রণেতাদের উদ্বেগ নতুন কিছু নয় বলেও মন্তব্য করেন বাইডেন। তিনি জানান, 5 জন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তার চেয়ে খারাপ অবস্থানে ছিলেন। Worry about the ticket is not unusual. And I might add, পরবর্তী প্রশ্ন করা হয় জেলেনস্কিকে পুতিন হিসেবে পরিচয় করিয়ে দেয়া সহ বিভিন্ন সময়ে তার করা নানা ভুলের বিষয়ে। Have you seen a more successful conference? What do you think? আরেক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, তিনি দেশের জন্য তার কাজ শেষ করে যেতে চান। তিনি আবার নির্বাচিত হলে দেশের ভবিষ্যৎ আরো সুন্দর হবে। I'm not in this for my legacy. I'm in this to complete the job I started. মধ্যবিত্তদের জন্য আরো অনেক কিছু করা প্রয়োজন বলে জানান প্রেসিডেন্ট। From my standpoint, when the middle class does well, রাত 8টার পর কোনো কর্মসূচি না রাখার বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত নেননি বলে জানান বাইডেন। তবে নিজেকে আর একটু সময় দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি। What I said was, instead of my everyday 27 জুনের বিতর্কের মতো খারাপ রাত আর আসবে না। দেশের মানুষকে এ বিষয়ে নিশ্চয়তা দিতে পারবেন কিনা আরেক সাংবাদিকের এমন প্রশ্নে সরাসরি কোনো জবাব দেননি প্রেসিডেন্ট। The best way to assure them is the way I assure myself, and that is, am I getting the job done? ট্রাম্প নির্বাচিত হলে বিপর্যয় হবে বলেও মন্তব্য করেন জো বাইডেন। What I hear them say is, you've got to win. ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প হিসেবে সম্বোধন করার পরও নিজেকে শারীরিক ও মানসিকভাবে সক্ষম দাবি করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার বহুল আলোচিত সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্নের জবাবেই বাইডেন বলেন, ট্রাম্পকে তিনি রানিং মেট মনোনীত করতেন না যদি তার মাঝে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা থাকত। এক প্রশ্নের জবাবে বাইডেন জানান, গত ফেব্রুয়ারিতে গুরুত্বপূর্ণ 3টি নিউরোলজিক্যাল টেস্ট করিয়েছেন তিনি, যেখানে তার সুস্থতা প্রমাণিত হয়েছে। তবে বাম পায়ে কিছু সমস্যা থাকার কথা জানান প্রেসিডেন্ট।
প্রতিদিন নিউরোলজিক্যাল টেস্ট দিতে হয় জানিয়ে প্রেসিডেন্ট বলেন, এরপরও যদি প্রয়োজন হয় তবে তিনি আবারও মানসিক সক্ষমতার পরীক্ষা দেবেন। এ যেন এক অগ্নি পরীক্ষা। গত 27 জুন প্রেসিডেন্সিয়াল ডিবেটে স্নায়ুর চাপ ছিল, কিন্তু প্রতিপক্ষ ছিল প্রজ্ঞার বিবেচনায় খুব সাদামাটা কিংবা বলা যেতে পারে তেমন যোগ্যতা সম্পন্ন নয়। কিন্তু বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে দেশি বিদেশি সাংবাদিক ঠাসা এই বহুল আকাঙ্ক্ষিত এবং আলোচিত সংবাদ সম্মেলনে ক্ষুরধার প্রশ্নকর্তার অভাব ছিল না। What concerns do you have about Vice President Harris's ability to প্রথম প্রশ্নটাই ছুটে আসে কোনো কারণে আগামী নির্বাচনে যদি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করতে হয় তবে নিজের ডেপুটির উপর তার আস্থা কতটা? হ্যারিসকে ট্রাম্পকে হারাতে পারবেন? I wouldn't have picked Vice President Trump to be vice president, so I think she was not qualified to be president. বিতর্কের বেহাল দশা কাটাতেই এই সংবাদ সম্মেলনে সপ্রতিভ থাকবেন সেই আশাই ছিল, কিন্তু বাইডেন যেই উত্তর দিলেন তাতে তার মানসিক সক্ষমতা নিয়ে যতটুকু প্রশ্ন ছিল সেটাও যেন হারিয়ে গেল। জানালেন ট্রাম্পকে তিনি রানিং মেট মনোনীত করতেন না যদি না তার মাঝে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা থাকত। Neurological exams by a neurologist. অর্থাৎ কামালা হ্যারিসকে বোঝাতে গিয়েই তিনি চরম শত্রু ডোনাল্ড ট্রাম্পের নাম উচ্চারণ করলেন। অন্যভাবে বললে প্রতিপক্ষের যোগ্যতার প্রশংসাই করলেন। আর এত ভুল করার পরও কিনা নির্দ্বিধায় জানালেন পুরোপুরি সুস্থ আছেন তিনি। বললেন গত ফেব্রুয়ারিতে গুরুত্বপূর্ণ 3টি নিউরোলজিক্যাল টেস্ট করিয়েছেন তিনি। Problem with my left foot because it's not as sensitive because I broke my foot and didn't wear the boot. যেখানে তার সুস্থতা প্রমাণিত হয়েছে, তবে বাম পায়ে কিছুটা সমস্যা থাকার কথা বললেন প্রেসিডেন্ট। এর ফলে তার জুতো পরতেও কিছুটা কষ্ট হয় বলে স্বীকার করে নিলেন তিনি। I think I'm the most qualified person to run for president. I beat him once. প্রতিদিন নিউরোলজিক্যাল টেস্ট দিতে হয় জানিয়ে বাইডেন জানান, এরপরও যদি প্রয়োজন হয় তবে তিনি আবারও মানসিক সক্ষমতার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। Every single day I'm surrounded by good docs. If they think there's a problem. হ্যারিস প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করেন, পরিসংখ্যান যদি বলে কামালা ট্রাম্পকে হারাতে পারবেন তবে কি তিনি প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়াবেন? বাইডেন বলেন সেরকম কিছু চিন্তা করছেন না তিনি। Earlier explained confidence in your vice president. Yes. সবচেয়ে মজার দৃশ্য দেখা যায় সংবাদ সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে, যখন আরেক সংবাদকর্মী জিজ্ঞাসা করে বসেন। শুরুতে হ্যারিসের সাথে ট্রাম্পকে গুলিয়ে ফেলেন তিনি। এমন প্রেক্ষাপটে সাবেক প্রেসিডেন্ট তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন করলে সেটি কি উপেক্ষা করা যেতে পারে? মুচকি হেসে বাইডেন বলেন, তার কথাই শোনেন। Vice President Harris as Vice President Trump. Right now Donald Trump is using that. Listen to him. এদিকে গণমাধ্যম বলছে সংবাদ সম্মেলনে বিতর্কের চেয়ে অনেক ভালো করার পরও প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ কাটেনি, বরং নতুন করে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের কয়েকজন নভেম্বরের নির্বাচন থেকে তাকে সরে দাঁড়ানোর আহ্বানে সামিল হয়েছেন। ফ্লোরিডায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাঙ্গেরির ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ওয়াশিংটন ডিসিতে নেটো সামিটে অংশ নেওয়ার পর বৃহস্পতিবার ট্রাম্পের মার আ লাগোতে যান অরবান। রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত অরবান বলেন, তারা বিশ্বে শান্তি স্থাপনের উপায় নিয়ে আলোচনা করেছেন এবং ট্রাম্প খুব তাড়াতাড়ি তা করতে যাচ্ছেন। এই সাক্ষাৎকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হাঙ্গেরির ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বৃহস্পতিবার নেটো সামিট শেষ করেই ট্রাম্পের সাথে দেখা করতে তার ফ্লোরিডার বাড়ি মার আ লাগোতে ছুটে যান অরবান। সম্প্রতি রাশিয়া ও চায়না সফর করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। এ নিয়ে তার পশ্চিমা মিত্রদের মাঝে হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। এর পরপরই ট্রাম্পের সাথে অরবানের বৈঠক ওই হতাশাকে আরও উস্কে দেবে বলে ধারণা করা হচ্ছে। অরবান আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতাকে প্রকাশ্যে সমর্থন করছেন। ট্রাম্প ক্ষমতায় এলে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অবসান হবে বলে আশাবাদ তার। এই সাক্ষাৎকে অরবান রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য শান্তি মিশন নামে আখ্যা দিয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের মধ্যে রাশিয়ার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক অরবানের। তিনি পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। গত সপ্তাহে অরবান রাশিয়া সফরে গিয়ে পুতিনের সাথে বৈঠক করেন। এর আগে কোনো পূর্ব ঘোষণা ছাড়া ইউক্রেন সফর করেন তিনি। বৈঠক করেন ভলোদিমির জেলেনস্কির সাথে।
এদিকে জেলেনস্কি ও পুতিনের সাথে বৈঠকের পরই চায়না সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেন হাঙ্গেরি প্রধানমন্ত্রী। নেটো সামিটে অংশ নেওয়ার পর ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব মস্কো ও বেইজিং সফরের জন্য অরবানকে তিরস্কার করেন। সামিটের পর প্রেসিডেন্ট বাইডেন এক সংবাদ সম্মেলনে বলেন, অরবান পুতিনের সাথে বৈঠক নাও করতে পারতেন, তবে অরবান এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি। রক্ষণশীল রিপাবলিকানদের সাথে অরবানের ঘনিষ্ঠতা এবং মার আ লাগোতে ট্রাম্পের সাথে সাক্ষাৎ নিয়ে এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান অরবান ও ট্রাম্পের বৈঠক ইউক্রেনের স্বার্থ পরিপন্থী বলে উদ্বেগ প্রকাশ করেছেন। কোনো পর্যবেক্ষকের মতে অরবান রাশিয়া ও চায়নার সাথে এমন বৈদেশিক নীতি অনুসরণ করছেন যা নেটো ও ইইউর জন্য হুমকি স্বরূপ। এদিকে যদি ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে নেটোভুক্ত দেশগুলোর সুরক্ষা, ইউক্রেনের জন্য পশ্চিমাদের সমর্থন অব্যাহত রাখা মুশকিল হয়ে যাবে। এই নিয়ে ইউরোপিয়ান নেতাদের মাঝে উদ্বেগ দিন দিন বাড়ছে। তাপপ্রবাহজনিত কারণে 6 স্টেটে প্রায় 3 ডজন মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। আগামী সপ্তাহে পশ্চিমাঞ্চল সহ দেশের বিস্তীর্ণ এলাকা আরও এক দফা তাপপ্রবাহের কবলে পড়তে যাচ্ছে বলে সতর্ক করা হয়েছে। অতিরিক্ত এই তাপমাত্রার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন আবহাওয়াবিদরা। একের পর এক তাপপ্রবাহে নাজেহাল দেশবাসী, তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। তাপপ্রবাহজনিত কারণে এরই মাঝে দেশের 6 স্টেটে প্রায় 3 ডজন মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিউ ইয়র্ক সিটির এক প্রবেশনারি পুলিশ অফিসারও রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বেশিক্ষণ অতিরিক্ত গরমের মধ্যে থাকলে মানুষের হিট স্ট্রোক হতে পারে। চলমান এই তাপপ্রবাহের মাঝে হারিকেন বেরিলের প্রভাবে দেশের অনেক অঞ্চলে দেখা দিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। টেক্সাসের হিউস্টন সহ বেশ কিছু জায়গায় বিদ্যুৎহীন অবস্থায় মিলিয়ন মানুষ। তীব্র গরমেও এসি ছাড়া থাকতে হচ্ছে তাদের। অনেকেই জানেন না কবে নাগাদ বিদ্যুৎ সংযোগ পাবেন। টেক্সাসে বৈদ্যুতিক গ্রিডে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সেসব সংস্কারে আরও সময় লাগবে। তাপমাত্রার কারণে দেশের বিভিন্ন জায়গায় হিট ওয়ার্নিং ও অ্যাডভাইজরি অব্যাহত রয়েছে। সামনের সপ্তাহেও তাপমাত্রা ওপরের দিকেই থাকবে বলে জানাচ্ছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। নিউ ইয়র্ক সিটির ওপর দিয়ে সামনের সপ্তাহে 3য় দফার তাপপ্রবাহ বয়ে যাবে বলে সতর্কতা জানানো হয়েছে। সিটিবাসীরা জানাচ্ছেন তারা আবারও তাপপ্রবাহের জন্য প্রস্তুত নন। বিশেষজ্ঞরা বলছেন, এমন তীব্র গরমের জন্য জলবায়ু পরিবর্তনই দায়ী। This is only going to increase our temperatures going forward. ইস্ট নিউ ইয়র্কের মতো অন্যান্য শহুরে জায়গায় গাছপালা কম থাকায় তাপমাত্রা বেশি অনুভূত হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। Basically being trapped and stored in all of this concrete around us and then radiating up, and so আদালতের নির্দেশ থাকলেও নিউ ইয়র্কের অধিকাংশ সাবওয়েতে অ্যাক্সেসিবিলিটি সার্ভিস না থাকার অভিযোগ যাত্রীদের। প্রতিদিন ভোগান্তির মুখে পড়ছেন শারীরিক প্রতিবন্ধী ও ভারী মালামাল বহনকারী হাজার হাজার যাত্রী। সম্প্রতি সাবওয়ের অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ যানজট টোল স্থগিত করেন গভর্নর ক্যাথি হোগুল। ফলে এই প্রকল্প বাস্তবায়ন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। নিউ ইয়র্কে সাবওয়ে ব্যবহারকারীদের একটি বড় অংশ প্রবীণ, শারীরিক প্রতিবন্ধী অথবা স্ট্রলার ও মালামাল বহনকারী, যাদের জন্য প্রয়োজন এলিভেটর বা র্যাম্প। কিন্তু সিটির মাত্র 27% সাবওয়েতে আছে एक्सेसिबिलिटी सर्विस। वेंटिलेटर होना चाहिए यहाँ पर नॉर्थ बुलेवार्ड पर, क्योंकि यहाँ पर बहुत सारे लोग ऐसे हैं जिनकी टांगों में, घुटनों में तकलीफ है, उतरना चढ़ना है, कुछ बिजनेस करते हैं, उनका सामान होना चाहिए। ये गवर्नमेंट को चाहिए अमेरिका की कि ये यूएसए वाले यहाँ पर वेंटिलेटर लगाएं या फिर उतरने के लिए एक साइड पर फिसलनी बना दें, जिसको ऊपर से ट्रॉली वगैरह गुजर सके इजीली। যারা এদেশে নতুন আসে তাদের জন্য বেশি কষ্টকর হয়, কারণ এদের গাড়ি থাকে না, এদেরই থাকে না, নতুন অবস্থায় রাস্তাঘাট চিনে না, তো ওরা সাবওয়ে এদের তো আসবাবপত্র, ফার্নিচার, মার্কেটের নতুন অবস্থায় এদের এই বাজার সদে সব এভাবে টানতে হয়। বেশ কয়েক বছর শারীরিক প্রতিবন্ধীদের দাবি ও আইনি লড়াইয়ের পর 2023 সালে নিউ ইয়র্কের সাবওয়েগুলোতে অ্যাক্সেসিবিলিটি বাড়াতে এলিভেটর স্থাপনের নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী 2055 সালের মধ্যে সিটির 95% সাবওয়েকে এলিভেটর সেবায় আনার লক্ষ্যে কাজ চললেও ধীর গতির অভিযোগ যাত্রীদের। এরই মধ্যে গত মাসে ম্যানহাটনে যানজট টোল স্থগিতের নির্দেশনা দেয় ক্যাথি হোকুল। এই টোলের $1 বিলিয়ন বরাদ্দ ছিল সাবওয়ের অবকাঠামো উন্নয়নের জন্য। হোকুলের নির্দেশের পর এরই মধ্যে স্থগিত হয়ে গেছে নর্থ স্ট্র্যান্ড এভিনিউ সহ কয়েকটি সাবওয়েতে এলিভেটর স্থাপনের কাজ।
ফলে শঙ্কায় পড়েছে এই প্রকল্পের সঠিক সময়ে বাস্তবায়ন। বুধবার ব্রুকলিনে সমাবেশের মধ্য দিয়ে প্রতিবাদ জানায় যাত্রীরা। এরই মধ্যে কয়েক দফা আন্দোলনের মধ্য দিয়ে এলিভেটর স্থাপনের দাবি জানালেও ক্যাথি হকুলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। I can't walk up steps anymore and I can't stand for long periods of time anymore. The elevators, most of them are not working. I go to Barclays Center, it's not working. The escalator at Barclays is not working. I have to go up 3 stairs. I have a disability. নিউ ইয়র্কে প্রতিদিন গড়ে 3.2 মিলিয়ন যাত্রী সাবওয়ে ব্যবহার করেন। মেয়র এরিক অ্যাডামস বারবার সিটির সাবওয়ে সিস্টেম উন্নতিকরণের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। তবে নিরাপত্তা বা লোকবল বাড়ানোর পাশাপাশি সাবওয়েগুলোর অবকাঠামোগত উন্নয়নের উপর গুরুত্ব দিচ্ছেন এটি ব্যবহারকারীরা। নিউ ইয়র্কের হার্লেম নেইবারহুডে মায়ের সাথে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় 3 বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে 2 বছর বয়সী আরেক শিশু। বৃহস্পতিবার রাতে লেনেক্স এভিনিউতে এই ঘটনা ঘটে। পরিসংখ্যান বলছে নিউ ইয়র্ক সিটিতে ক্রমেই বাড়ছে সড়ক দুর্ঘটনা। এই নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। 3 মেয়েকে সাথে নিয়ে নিউ ইয়র্কের লেনেক্স এভিনিউর 135th স্ট্রিট পার হচ্ছিলেন এক নারী। এর মাঝে 4 মাস বয়সী শিশুটি ছিল তার কোলে। 3 বছর ও 2 বছর বয়সী আর 2 শিশু ছিল ট্রলিতে। সে সময় আচমকা দ্রুত গতির একটি নিশান গাড়ি ছুটে এসে সজোরে ধাক্কা দেয় ট্রলিতে থাকা শিশুদের। বৃহস্পতিবার রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে গাড়ি থেকে নেমে গুরুতর অবস্থায় আহত 3 বছর বয়সী শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় ওই চালক। পরে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাস্থলে পৌঁছে বাকি 2 শিশুসহ ওই নারীকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। 2 বছর বয়সী শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সাথে জড়িত চালককে এরই মধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আনা হয়নি। শিশুটির অকাল মৃত্যুতে শোকাহত স্থানীয়রা। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় পৃথক বন্দুক সহিংসতায় 2 বছর বয়সী এক শিশুসহ 3 জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে হান্টিং পার্ক এলাকায় এসব সহিংসতা হয় বলে জানায় পুলিশ। গুলিবিদ্ধদের অবস্থা আশঙ্কামুক্ত। এসব ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাত 8:45টার দিকে 911-এ আসা ফোন কলে হান্টিং পার্ক এলাকায় বন্দুক সহিংসতার খবর পায় ফিলাডেলফিয়া পুলিশ। দ্রুততার সাথে মাস্টার স্ট্রিট সংলগ্ন নর্থ 11th স্ট্রিটের 1300 ব্লকে যায় তারা। একটি বাড়ির বাইরে থেকে 2 বছর বয়সী এক শিশু ও 15 বছর বয়সী এক কিশোরীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তারা সম্পর্কে ভাই বোন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। এই সহিংসতায় 30টিরও বেশি গুলি ছোড়া হয়েছে বলে জানায় চিফ ইন্সপেক্টর স্কট স্মল। এদিকে ঘটনাস্থলে প্রাথমিক তদন্তকালেই পুলিশ খবর পায় ওই এলাকারই 17 বছর বয়সী এক কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় জেফারসন হসপিটালে ভর্তি করা হয়েছে। তার গোড়ালিতে গুলি লাগে। তাদের সবার অবস্থা স্থিতিশীল বলে জানায় পুলিশ। এসব হামলায় একাধিক সন্দেহভাজন জড়িত বলছে পুলিশ। বন্দুকধারীরা 2 ভাই বোনের মধ্যে আসলে কাকে টার্গেট করেছিল তা এখনো নিশ্চিত নয় তারা। পুলিশ জানায় সিসি ক্যামেরায় ওই সময়ের ভিডিও পাওয়া গেছে। 2 ঘটনায় একই চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। হাওয়াইতে একটি পর্যটক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 1 জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় হেলিকপ্টারের আরও 2 আরোহী নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে কলোরাডোতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল ছোট একটি বিমান। হাওয়াই আইল্যান্ডে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়েছে। এই ঘটনায় 1 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও 2 আরোহী নিখোঁজ। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে কাওয়াই উপকূলে এই ঘটনা ঘটে। সর্বপ্রথম হাইকারদের একটি দল হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার বিষয়ে পুলিশকে জানায়। এরপরেই আরোহীদের সন্ধানে অভিযানে নামে পুলিশ ও কোস্টগার্ড। দুপুর 2:30টার দিকে 1 জনের মরদেহ উদ্ধার করে তারা। স্থানীয় কোস্টগার্ড জানিয়েছে নিখোঁজদের উদ্ধারে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালান তারা। শুক্রবার ভোর থেকে পুনরায় অভিযান শুরু হয়েছে। নিখোঁজদের না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এই ঘটনায় শোক জানিয়েছেন কাওয়াই পুলিশ চিফ টড বেরাক।
বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল আলী কাওয়াই এয়ার ট্যুরস অ্যান্ড চার্টার্সের। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের প্রতিক্রিয়া জানা যায়নি। এদিকে কলোরাডোর একটি পাহাড়ি এলাকায় ছোট একটি বিমানকে বিধ্বস্ত হওয়ার হাত থেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন পাইলট। সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে বৃহস্পতিবার বিকেলের ওই ঘটনার তদন্ত শুরু করেছে তারা। এক বিবৃতিতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, হঠাৎ বিমানটির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় ওই পাইলটকে বিপাকে পড়তে হয়। তবে পরবর্তী সময়ে নিরাপদে অবতরণ করে বিমানটি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।